ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন। আজকে এমসিকিউ সিরিজের সিরিজ 4 নাম্বার 4 মানে পার্ট 4 নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করছি। এখানেও আমি ইতিহাস, হিস্ট্রি আর পলিটির কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তবে আজকে যে কয়টা আমি কোয়েশ্চেন নিয়েছি সেই কয়টা কোয়েশ্চেন মানে 5 থেকে 6টা কোয়েশ্চেন, এই 5 থেকে 6টা কোয়েশ্চেন পড়লে মোটামুটি হিস্ট্রির মানে মডার্ন হিস্ট্রির 50 থেকে 60টা কোয়েশ্চেন আমার মনে হয় কভার করে দেওয়া যাবে শুধুমাত্র এই 3-4টে কোয়েশ্চেন করলে। কেন আমি বলছি, লাস্টে যখন তোমাদের সেশনটা শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে যে কত কিছু কভার হয়েছে একটা ভিডিওতে বা তিন চারটে কোয়েশ্চেনের মধ্যে। ওকে, তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন হিয়ার, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার কে ছিলেন? অ্যাকচুয়ালি তত্ত্ববোধিনী সভা ফাউন্ডার ছিলেন দেবেন্দ্রনাথ টেগর। কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ টেগর। তিনি কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দ্বারকানাথ টেগর, তার পুত্র ছিলেন দেবেন্দ্রনাথ টেগর। ইনি ব্রাহ্ম সমাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। মানে ব্রাহ্ম সমাজ যখন রাজা রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজকে ধরে রেখেছিলেন, তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1833 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কিন্তু জয়েন করে, 1833 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে তিনি যোগদান করেন এবং তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন 1839 খ্রিস্টাব্দে। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন 1839 খ্রিস্টাব্দে। তিনি আরেকটি সভার প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে তত্ত্ববোধিনী সভা। তাছাড়াও তিনি আর কি করেন? তিনি 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা নামে একটি নিউজ পেপার বা একটি ম্যাগাজিন মানে একটি নিউজ পেপার তিনি প্রকাশ করেন, তার নাম দেন তত্ত্ববোধিনী পত্রিকা। তারপর হচ্ছে দাদোবা পান্ডুরাঙ্গা। এই দাদোবা পান্ডুরাঙ্গা ছিলেন আত্মারাম পান্ডুরাঙ্গা। আমরা এর আগের লেকচারে দেখেছিলাম আত্মারাম পান্ডুরাঙ্গা বলে একজন ছিলেন। তিনি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। কে? আত্মারাম পান্ডুরাঙ্গা। কবে? 1867 খ্রিস্টাব্দে আত্মারাম পান্ডুরাঙ্গা 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ, কি সমাজ? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এনারা ছিলেন দুই ভাই, দাদোবা পান্ডুরঙ্গ এবং আত্মারাম পান্ডুরঙ্গ। এনারা ছিলেন দুই ভাই। দাদোবা পান্ডুরঙ্গা 1849 খ্রিস্টাব্দে পরমহংস মণ্ডলী নামে একটা সংস্থা গঠন করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1849 খ্রিস্টাব্দে। এবং তার ভাই আত্মারাম পান্ডুরঙ্গা 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ তৈরি করেছিল। এই মানে পরমহংস মণ্ডলী বা প্রার্থনা সমাজ, এই দুটোরই উদ্দেশ্য ছিল একটাই, ভারতবর্ষের ইতিহাস, হিন্দু ধর্মকে নতুন ভাবে বাঁচিয়ে রাখা এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করা। এই ছিল তাদের প্রধান সংস্থাগুলোর প্রধান উদ্দেশ্য। তারপর আসি রাধাকান্ত দেব। ইনি কে ছিলেন? রাধাকান্ত দেবের নাম আমরা অনেক জায়গাতেই পাই। যেমন ব্রাহ্ম সমাজের সময় আমরা রাধাকান্ত দেবের নাম পাই। তাছাড়া জমিদার সভা মানে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ঠিক আগে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে কতগুলো অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল। তার মধ্যে প্রথম যে অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। সেটা কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। সেটা 1836 খ্রিস্টাব্দে। বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে। ভালো করে এগুলো শুনবে। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই সভা গঠন করা হয় 1836 খ্রিস্টাব্দে। তারপর জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। তারপর 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা বলে একটি সভা গঠন করা হয়, জমিদার অ্যাসোসিয়েশন। মানে সেখানে শুধুমাত্র জমিদারদের যে প্রবলেম ইংরেজদের সঙ্গে যেটা ছিল সেটাকে তুলে ধরা হতো সেই সভায় বা সেই অ্যাসোসিয়েশনে। সেই জন্য সেই অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছিল কবে? 1838 খ্রিস্টাব্দে। তো সেই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন রাধাকান্ত দেব। সেই সভার অন্যতম ছিলেন রাধাকান্ত দেব। তিনি একাধারে যেরকম এই সভার গঠন করেছিলেন, তিনি তাছাড়া এক রাইটারও ছিলেন। তিনি বাংলা ব্যাকরণের জন্য শব্দকল্পদ্রুম নামে একটি ব্যাকরণ বই কিন্তু তিনি লিখেছিলেন, যেটা ইম্পর্টেন্ট। তাছাড়া আরো 3টে রাইটিংস তার আছে, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে শব্দকল্পদ্রুম। তাহলে এই হচ্ছে রাধাকান্ত দেবের ইতিহাস।
তারপর আসছি আমরা কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু একের পর এক জড়িত। কেন জড়িত? রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের পর ব্রাহ্ম সমাজকে ধরেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে, ঠিক পরবর্তীকালে না, দেবেন্দ্রনাথ ঠাকুরের পরম শিষ্য হিসাবে কেশবচন্দ্র সেন কিন্তু যোগদান করেছিলেন কোথায় না, ব্রাহ্ম সমাজে যোগদান তিনি করেছিলেন। সেন 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে, মানে তিনি এতটাই ভালো কাজ করছিলেন, মানে ভালো কাজ করেছিলেন ইন দ্য সেন্স, ঠিক তার কেশবচন্দ্র সেনের যোগদান করার আগে পর্যন্ত ব্রাহ্ম সমাজের মানে ব্রাহ্ম সমাজের যে মেম্বার ছিল সেই সংখ্যাটা ছিল 500। তিনি যোগদান করার পরে, যেহেতু তিনি তরুণ ছিলেন এবং সেই সময় ইয়াং জেনারেশন দের নিয়ে সবাই যোগদান করানোর একটা বিরাট কাজ, তিনি বিরাট অংশগ্রহণ করেছিলেন সেই সময় দাঁড়িয়ে। তো তারপরে তার যোগদান করার পরে সেই সভায় মেম্বার্সের সংখ্যা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এবং প্রায় 2000 মেম্বার, তিনি যোগদান করার পর প্রায় 2000 মেম্বার কিন্তু ব্রাহ্ম সমাজের মেম্বার হয়ে যায়। কিন্তু তারপরেই আসে সমস্যা কি ধরনের না, দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার একটা মতবিরোধ, মানে তাদের যে সদস্য, তরুণ যে সদস্য, মানে ইয়াং জেনারেশনদের মধ্যে সঙ্গে একটা সংঘর্ষ দানা বাঁধে। সেই সংঘর্ষের মূল কি ছিল? মূল ভিত্তি ছিল কেশবচন্দ্র সেনের যে মতবাদ, মানে কেশবচন্দ্র সেনের যারা মতে বিশ্বাসী ছিলেন, তারা ছিলেন সমস্ত কিছুর কুসংস্কার, রীতিনীতি, হিন্দু ধর্মের যত রকমের কুসংস্কার, রীতিনীতি এগুলো আছে সমস্তটারই বিরোধিতা করা। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মকে ঠিক শুধুমাত্র মূর্তি পুজো বাদ দিয়ে বাদ বাকি আর কোনো সংস্কারের পক্ষে তিনি ছিলেন না। তো এইখানে একটা ফাটল ধরে ব্রাহ্ম সমাজে এবং এই ফাটলটা ব্রাহ্ম সমাজে 1866 খ্রিস্টাব্দে এই ফাটলটা ধরে 1866 খ্রিস্টাব্দে এবং 1866 খ্রিস্টাব্দে এখানে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে ভারতীয় ব্রাহ্ম সমাজ, আরেকটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। ভারতীয় ব্রাহ্ম সমাজকে টেনে নিয়ে যান কেশবচন্দ্র সেন, আর আদি ব্রাহ্ম সমাজের কর্ণধার হিসেবে থেকে যান কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই হচ্ছে এনাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে বিদ্রোহ নিয়ে, সাঁওতালদের বিদ্রোহ বা আপরাইজিং বিফোর 1857 এর আগে যে আপরাইজিং গুলো ছিল বেঙ্গল এবং বেঙ্গলের বাইরে, সেই আপরাইজিং গুলো কি ছিল? সেখানে অনেক রকমের বিদ্রোহ ছিল। ঠিক আমরা কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ দুটোই দেখবো। তার মধ্যে ম্যাক্সিমাম এখানে সাঁওতাল বিদ্রোহ মানে সাঁওতালদের যে বিদ্রোহগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন কি? দ্য নেমস সিধু কানহু আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রেবেলিয়ন? অনেকেই এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা জানো। কোয়েশ্চেনটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, সান্থাল রেভেলিয়ন। এবার সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে, সাঁওতাল বিদ্রোহে তো সিধু কানু নেতৃত্ব দিয়েছিলেন, তাছাড়া আর কে কে ছিল সিধু কানু ছাড়াও? চাঁদ আর ভৈরব, এই দুইজনও কিন্তু সিধু কানু ছাড়াও নেতৃত্ব দিয়েছিল। কোথায়? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব এরা দিয়েছিল। অ্যাকচুয়ালি সাঁওতাল বিদ্রোহ শুরুটা হয়েছিল ছোটনাগপুর অঞ্চল, মানে ওই দিকটাতে। ছোটনাগপুর অঞ্চল বলতে আমরা যেটাকে মনে করি আমাদের বাঁকুড়ার কিছু, এখনকার যদি আমি হিসেব করি তাহলে বাঁকুড়া, বীরভূম, তখন নাম ছিল বরাভূম, ধলাভূম, ঠিক আছে তো, বরাভূম, ধলাভূম, মানভূম, এই ধরনের নামগুলো তখন ছিল। এবং ছোটনাগপুর পুরো অঞ্চলটা মানে ছত্তিশগড়ের কিছুটা জায়গা, ঝাড়খণ্ডের কিছুটা জায়গা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছুটা জায়গা, ঝাড়খণ্ডের পুরোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের কিছু অঞ্চল নিয়ে ছোটনাগপুর অঞ্চলটা পুরোপুরি বিস্তৃত। এবং এই ছোটনাগপুর অঞ্চলে রাজমহল বলে একটি জায়গা, সেই জায়গাটা পুরোপুরি জঙ্গলমহল এবং সেই জায়গাটা পুরোপুরি আদিবাসীদের মানে সাঁওতালদেরই একটা জায়গা ছিল, সাঁওতালদের নিজেদের অধিকারে। মানে সাঁওতালরা তখন সেখানে শুধুমাত্র কৃষিকাজ এবং শিকার, কৃষিকাজটা অতটা তারা পরিপক্ক ছিল না, শিকার বা বনের উপরে মানে জঙ্গলের উপরে ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু সেই জায়গায় ইংরেজরা যখন এসে হাত বসায়, মানে সেখানে জঙ্গল পরিষ্কার করে সেখানে কৃষিকাজ করা, সেখানে জমিদাররা গিয়ে সেখানে মানে বাইরের থেকে মারোয়ারিরা, বিশেষ করে বাইরে থেকে মারোয়ারিরা এসে সেখানে ব্যবসা চালানো, তারপর সাঁওতালদের উপরে অত্যাচার করা, তাদের কাছ থেকে 50 থেকে 500% পর্যন্ত তাদের কাছ থেকে ব্রিটিশরা সুদের হার মানে সুদ নেওয়া, এই ধরনের জিনিসগুলো জমিদাররাও করতো এবং ব্রিটিশদের একাংশও সেই জিনিসগুলো করতো। তো তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটাই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের মূল ভিত্তি। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে? 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই বিদ্রোহ চলে। এবং এই বিদ্রোহ চলাকালীন তারপরে 1856 সালে যখন বিদ্রোহ শেষ হয় তখন প্রচুর মানে অজস্র মানে
শিশু মহিলা নির্বিশেষে অজস্র সাঁওতালদের কিন্তু ব্রিটিশরা চরমভাবে মানে নৃশংসভাবে হত্যা করেছিল এই সাঁওতাল বিদ্রোহ দমন করার জন্য। 1855 থেকে শুরু হয় এবং 1856 সালে এই সাঁওতাল বিদ্রোহ। তারপর আমরা চলে আসি চুয়ার বিদ্রোহ, চুয়ার রেবেলিয়ন। এই চুয়ার রেবেলিয়ন বহু দিন ধরে এই চুয়ার বিদ্রোহ কিন্তু চলেছিল। আমরা যদি ধরি 1767 থেকে 1834 পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেপে মানে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মানে প্রথমে হয়েছিল 67 থেকে একবার, তারপরে সেটা দমন করেছিল, তারপর আবার শুরু হয়, আবার অন্য জায়গায় শুরু হয়, এইরকম ভাবে কিন্তু 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত চুয়ার বিদ্রোহ মানে অনেকটা লং পিরিয়ড ধরে এই বিদ্রোহ চলেছিল। এবং কোথায় কোথায় চলেছিল, এটাও ঠিক সেম জায়গায়, ওই ধলাভূম অঞ্চলে মানভূম বরাভূম থেকে শুরু হয়ে আমাদের মিদনাপুর ডিস্ট্রিক্টের একটা অঞ্চল, তারপরে সেটা সম্প্রসারিত হয়ে মিদনাপুরের পরে সেটা চলে আসে বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলার একটা অংশ, সেই জেলা পর্যন্ত, বাঁকুড়া জেলার একটা অংশ পর্যন্ত টোটাল জায়গাটায় চুয়ার বিদ্রোহ হয়। এই চুয়ার ছিল ওই সময় সাঁওতালদেরই মানে পিছিয়ে পড়া, এটাও কৃষক বিদ্রোহ, পিছিয়ে পড়া কৃষক এবং পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় ছিল চুয়া। তো সেই সম্প্রদায়ের লোকেরাই এই বিদ্রোহ করেছিল। কারণ একটাই, ইংরেজ এবং জমিদারদের অত্যাচার। ওই সময় যতগুলো রেবেলিয়ান এরকম বিদ্রোহ হয়েছিল সবগুলোই একটাই কারণে ছিল, হয় জমিদারদের অত্যাচার, না হলে কৃষকদের এই ব্রিটিশারদের অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু এই আপরাইজিংস গুলো তখন হচ্ছিল। তো 1867 খ্রিস্টাব্দ থেকে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলে। এবং এই বিদ্রোহের কিছু কিছু নেতাদের নাম আমরা মানে মনে করি, তাহলে প্রথম দিকের 1767 সালে প্রথম দিকের নেতা ছিল জগন্নাথ সিং, সুবল সিং, জগন্নাথ সিং এবং মঙ্গল সিং। সুবল সিং, জগন্নাথ সিং এবং মঙ্গল সিং এরা 1767 থেকে 1771 পর্যন্ত, ওই 1767 থেকে 1771 পর্যন্ত বরাভূম, তারপর মানভূম, ধলাভূম, এই অঞ্চলটাতে এরা তাদের বিদ্রোহ চালায়। ঠিক তারপরে 1799 খ্রিস্টাব্দে আবার 1799 খ্রিস্টাব্দে, তোমরা এগুলো নোট করতে থাকো খাতায়, ঠিক আছে? আমি কিন্তু একটু পরে আবার এগুলো মুছে দেবো, না হলে আমার লেখার জায়গা নেই, এগুলো নোট করতে থাকো খাতায়। 1799 খ্রিস্টাব্দে আবার আপরাইজিং হয়। সেই সময় আপরাইজিং হয় মেদিনীপুরের একটা অঞ্চলে, এবং সেখানে রানী শিরোমণি তিনি সেই জায়গাটাতে রানী শিরোমণি তিনি কর্ণগড়ের রানী ছিলেন এবং তিনি সেইখানে আবার 1799 খ্রিস্টাব্দে আবার এই বিদ্রোহ আবার শুরু করে। 1788 থেকে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত মাধব সিং দেব নামে একজন নেতৃত্ব দিয়ে এই বিদ্রোহকে আবার চালু করে, এবং সেখানে আবার চালু হয় চুয়ার মানে এই বিদ্রোহ আবার সেখান থেকে চালু হয়। এবং 1834 খ্রিস্টাব্দের পর আর এই বিদ্রোহকে 1834 খ্রিস্টাব্দের পর ব্রিটিশরা দমন করে। সন্ন্যাসী বিদ্রোহ, এর পরের রেবেলিয়ান হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ তো খুব ফেমাস। সন্ন্যাসী বিদ্রোহ ফেমাস কেন? এই সন্ন্যাসী বিদ্রোহ নিয়েই বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাস আছে। সেই উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম হচ্ছে আনন্দমঠ। এবং দুটি উপন্যাস অ্যাকচুয়ালি, একটা আনন্দমঠ আর একটা দেবী চৌধুরানী। তিনি 1882 খ্রিস্টাব্দে লিখেছিলেন। 1882 খ্রিস্টাব্দে লিখেছিলেন আনন্দমঠ। 1884 খ্রিস্টাব্দে লিখেছিলেন দেবী চৌধুরানী। এই দুটোরই বেশ ছিল সন্ন্যাসী রেবেলিয়ন, সন্ন্যাসী বিদ্রোহ, বা এটাকে ফকির বিদ্রোহ বলা হয়। অ্যাকচুয়ালি কি হয়, ওই সময় সন্ন্যাসীরা নর্থ ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে সন্ন্যাসী এদিকে মানে আসতো, ঠিক আছে? তো মানে এখনো যেরকম দেখবে আমরা ওই কুম্ভর মেলার সময়, কুম্ভ যখন হয় তখন ওই মেলার সময় নর্থের যত মানে হিমালয়ের দিকে যত সন্ন্যাসী আছে সব এলাহাবাদের দিকে চলে আসে, মানে কুম্ভ স্নানের জন্য চলে আসে। ঠিক ওই সময়ও সন্ন্যাসীরা নর্থের দিক থেকে সাউথের দিকে বা এই দিকটাতে বিভিন্ন সময়ে আসতো। কিন্তু একটা সময় 150 জন সন্ন্যাসীকে বিনা কারণে হত্যা করা হয়, এবং সেটা করে ব্রিটিশ সরকার। এবং সেই সময় থেকেই ধরা হয় যে সন্ন্যাসী বিদ্রোহের আপরাইজিংটা কিন্তু সেই সময়টা থেকেই শুরু হয়। 1763 খ্রিস্টাব্দ থেকে আমরা যদি ধরি 1763 খ্রিস্টাব্দ থেকে এই সন্ন্যাসী বিদ্রোহের প্রথম মানে আন্দোলন শুরু যদি বলি, তাহলে এই 1763 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়।
তারপর আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এবং এই শুরু করার প্রথম নেতৃত্ব যে দিয়েছিল সে তার নাম হচ্ছে ভবানী পাঠক। তার নাম কি? তার নাম হচ্ছে ভবানী পাঠক। ভবানী পাঠক। ভবানী মেন যে ছিল তার নাম হচ্ছে ভবানী পাঠক। তিনিও সন্ন্যাসী ছিলেন এবং তিনি এই বিদ্রোহের সূচনা করেছিলেন। তারপরে এখানে যোগদান করেছিল কি? দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। এবং দেবী চৌধুরানী ভবানী পাঠকের একসময় এদেরকে ডাকাতও বলা হয়েছে, মানে ব্রিটিশরা ডাকাত দল বলেও এদেরকে বলতো। কিন্তু এদের এদের একটাই উদ্দেশ্য ছিল, বড়লোক জমিদার যারাই শোষণ করছে, সে ব্রিটিশ সরকার হোক, জমিদার হোক, যারাই হোক, তাদের কাছ থেকে ধন সম্পদ লুণ্ঠন করে গরিবদের মধ্যে বিলিয়ে দাও। এদের একটাই উদ্দেশ্য ছিল, সন্ন্যাসী বিদ্রোহেরই একটাই উদ্দেশ্য ছিল। কারণ প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছিল গরিবদের উপরে, কৃষক বলো, শ্রমিক বলো, যারাই ছিল, গরিব শ্রেণীর উপর প্রচুর পরিমাণে অত্যাচার হতো। তো এদের একটাই উদ্দেশ্য ছিল যে বড়লোকদের কাছ থেকে ধন সম্পদ যা নিয়ে সব গরিবদের মধ্যে বিলিয়ে দাও। এবং এরা এমন কায়দায় ব্রিটিশদের সঙ্গে লড়তো, ব্রিটিশরা নিজেদের অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র এরা লাঠি এবং তরোয়ালের জোরে ব্রিটিশ সরকার এদেরকে দমন করতে কিন্তু পুরোপুরি প্রথম দিকে ব্যর্থ হয়েছিল। পরবর্তীকালে গিয়ে কিছুটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু সেটাও ঠিকভাবে নয়। সন্ন্যাসী বিদ্রোহের যদি আরো দু একজন নেতার নাম করি তাহলে কি? মঞ্জু শাহ, মুসা শাহ। মঞ্জু শাহ আর মুসা শাহ, এদের নামও তোমরা লিখে রাখতে পারো। মঞ্জু শাহ, মুসা শাহ, যদি কোনোদিন পরীক্ষায় আসে। তো অন্যতম আরো কারা নেতা ছিল, তারা হচ্ছে মঞ্জু শাহ এবং মুসা শাহ। এরা ছিল সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম। আচ্ছা, সান্থাল রেবিলিয়নে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মাঝে মাঝে কোয়েশ্চেনে আসে, যে সান্থাল রেবিলিয়ন মানে সাঁওতাল বিদ্রোহে যে জায়গায়, ছোটনাগপুর যে জায়গাটায় হয়েছিল, সেই জায়গাটাকে এরা নাম দিয়েছিল দামন ই কোহি। এই কোয়েশ্চেনটা অনেক সময় কিন্তু পরীক্ষা এক্সামে আসে। দামন ই কোহি কারা মানে নাম দিয়েছিল? দামন ই কোহি কোন অঞ্চলটাকে বলা হতো? ছোটনাগপুরের রাজমহল অঞ্চলটাকে কিন্তু তারা ফার্স্টে দামন ই কোহি বলে তারা নাম দিয়েছিল, সাঁওতালি একটা নাম, দামন ই কোহি বলে সেই জায়গাটাকে তারা সুরক্ষিত করেছিল। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই আপরাইজিংটা হয়েছিল, দামন ই কোহি। তারপর আমাদের কোল বিদ্রোহ, কোল রেবিলিয়ন শুরু হয় 1831 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ শুরু হয়। এটাও সেই ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে। কোল, ওরাও আর মুন্ডা বলে দুটো সম্প্রদায়। এই দুটো সম্প্রদায়ের ম্যাক্সিমাম, এই দুটি সম্প্রদায়ের লোক এই কোল বিদ্রোহ করেছিল। এবং তারা ইংরেজ এবং বিশেষ করে জমিদারদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন ছিল। এবং তারা প্রথম দিকে জমিদারদের নৃশংসভাবে হত্যা করে, কারণ জমিদারদের প্রতি তাদের মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, জমিদাররা শোষণ করছিল প্রচুর পরিমাণে। তাদের জঙ্গলে গিয়ে ওরাও, মুন্ডা, এ সমস্ত এরা এই ধরনের আদিবাসী সম্প্রদায়, তখনকার দিনের এই ধরনের আদিবাসী সম্প্রদায় ছোটনাগপুর অঞ্চলে যে ধরনের আদিবাসী সম্প্রদায় ছিল, ছোটনাগপুর অঞ্চলে বলো বা জঙ্গলমহলে যে আদিবাসী সম্প্রদায় ছিল, সেই আদিবাসী সম্প্রদায়ের মেন জিনিস ছিল, মেন ছিল জঙ্গলে শিকার করা, ফলমূল করা, কিছু কৃষিকাজ করা, এইসব ছিল তাদের মূল ভিত্তি, তাদের জীবিকার মূল ভিত্তি। তো এই ভিত্তিতে যখন তাদের টান পড়ে, মানে সেইখানে গিয়েও যখন জমিদাররা হাত ফেলে, জমিদাররা শোষণ শুরু করে, মানে জমি ছিনিয়ে নেওয়া, তারপরে জঙ্গল কেটে পরিষ্কার করা, এইসব জিনিসগুলো তাদের সহ্য হয় না। এবং এইসব অত্যাচারের বিরুদ্ধে তারা একত্রিত হয়ে কোল বিদ্রোহ করে। এবং কোল বিদ্রোহের মূল যারা ছিল তারা ছিল মুন্ডা আর ওরাও, এই দুটি সম্প্রদায়ের লোক জমিদারদের, এবং শুধু জমিদারদের নয়, জমিদার ইংরেজ যারা ছিল বা বাদবাকি অন্য সম্প্রদায় যারা সেখানে গেছিল, মারোয়ারি বলো, যাই বলো, যারা গেছিল ব্যবসার উদ্দেশ্যে, তাদেরকে নৃশংসভাবে প্রথম দিকে হত্যা করে। তারপর 1833 খ্রিস্টাব্দে ইংরেজরা এই বিদ্রোহকে তারাও যেরকম ভাবে দমন করে, সেখানেও নৃশংসভাবে তারা বিদ্রোহকে দমন করে 1833 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহের নেতাদের যদি আমরা নাম বলি তাহলে বুদ্ধু ভগত, লিখে রাখো, বুদ্ধু ভগত মেন ছিল। বুদ্ধু ভগত, তারপর ছিল জোয়া ভগত আর সুই মুন্ডা। এই তিনজনের নাম আমরা পাই ইতিহাসে। বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা ইম্পর্টেন্ট। তাদের মানে কোল বিদ্রোহের যারা নেতা ছিল বা নেতৃত্ব যারা দিয়েছিল তারা। তাহলে 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ শুরু হয়। 1833 খ্রিস্টাব্দে কিন্তু 1833 খ্রিস্টাব্দে দমন করা হয় ইংরেজদের দ্বারা। 1833 খ্রিস্টাব্দে এই বিদ্রোহকে দমন করা হয়। এরপর নেক্সট কোয়েশ্চেন, হু রোড দ্য ড্রামা নীল দর্পণ? নীল দর্পণ কে লিখেছিল? নীল দর্পণ লিখেছিল আমরা মোটামুটি সবাই জানি, দীনবন্ধু মিত্রের একটা প্লে ড্রামা, সেটা হচ্ছে নীল দর্পণ, এবং পুস্তক আকারেও প্রকাশিত হয় নীল দর্পণ। এবং সব থেকে বেশি যেটা নীল দর্পণের
মাহাত্ম্য সেটা হচ্ছে ড্রামা হিসেবে, নাটক হিসেবে নীলদর্পণ বেশি প্রচারিত হয়েছিল ওই সময়, মানে ব্রিটিশ পিরিয়ডে। এই নীলদর্পণের মূল ভিত্তি ছিল হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের যে অত্যাচার, নীল বিদ্রোহের ব্রিটিশদের যে অত্যাচার কৃষকদের উপরে, সেই অত্যাচারের কাহিনী বর্ণিত হয়েছে দীনবন্ধু মিত্রের এই নীলদর্পণ সাহিত্যে, নীলদর্পণ ড্রামা বা নীলদর্পণ সাহিত্যে। 1858 খ্রিস্টাব্দে শুরু হয়, 1858 খ্রিস্টাব্দে শুরু হয় নীল বিদ্রোহ। 1858 থেকে 1860 মোটামুটি এই পিরিয়ডের মধ্যে, এই পিরিয়ডটুকুর মধ্যে চলে হচ্ছে নীল বিদ্রোহ। ঠিক সিপাহী বিদ্রোহের 1857 খ্রিস্টাব্দে হয় সিপাহী বিদ্রোহ, তার ঠিক পরবর্তী সময় 1858 থেকে 1860 নীল বিদ্রোহ শুরু হয়। এবং এই নীল বিদ্রোহের কাহিনী বর্ণিত আছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণে। তিনি কবে লিখেছিলেন? তিনি এটা লিখেছিলেন 1860 খ্রিস্টাব্দে। 1860 খ্রিস্টাব্দে লিখেছিলেন কি না? নীলদর্পণ। কোন কাহিনী? কোন কাহিনী বর্ণিত আছে? নীল বিদ্রোহের কাহিনী। নীল বিদ্রোহ কবে থেকে কবে চালু হয়েছে, কবে থেকে কবে চলেছিল? 1858 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত নীল বিদ্রোহ চলেছিল। এরপর আসি ফার্স্ট অপশনে, হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি অ্যাকচুয়ালি তিনি ছিলেন একজন জার্নালিস্ট, ফেমাস জার্নালিস্ট ছিলেন ব্রিটিশ পিরিয়ডে। এবং তার, হরিশচন্দ্র মুখার্জির অবদান বলতে গেলে তিনি হিন্দু পেট্রিয়টের সেকেন্ড এডিটর ছিলেন। 1853 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট, 1853 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়টের প্রথম প্রকাশনা শুরু হয়। হিন্দু পেট্রিয়ট একটা নিউজ পেপার, এই নিউজ পেপার প্রথম প্রকাশনা, প্রথম এডিটর মানে প্রথম প্রকাশনা শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। কারা করেছিলেন? প্রথম যে এডিটররা ছিলেন তারা ছিলেন শ্রীনাথ ঘোষ, তিনজন ছিলেন, শ্রীনাথ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, শ্রীনাথ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, এখানে নিচেই লিখছি, হ্যাঁ, শ্রীনাথ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ এবং খেতনা ঘোষ, খেতনা ঘোষ। এই তিনজন ভাই মিলে, তিনজন ভাই ছিলেন, তিনজন ভাই মিলে হিন্দু পেট্রিয়টের প্রথম এডিটর তারা ছিলেন, প্রথম এডিট তারা শুরু করে। দ্বিতীয় এডিটর হিসেবে অংশগ্রহণ করে, দ্বিতীয় এডিটর ছিলেন এই, তারা যখন ছেড়ে দেন তারপর দ্বিতীয় এডিটর হিসেবে হরিশচন্দ্র মুখার্জি দ্বিতীয় এডিটর হিসেবে হিন্দু পেট্রিয়টকে নিজের দায়িত্বে নেন খ্রিস্টাব্দে। তাছাড়া তিনি 1852 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কবে? 1852 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন হরিশচন্দ্র মুখার্জি। তারপর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ বললাম, গিরিশচন্দ্র ঘোষের ব্যাপারে আর কিছু বলার নেই। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন হিন্দু পেট্রিয়টের এডিটর, একজন অন্যতম এডিটর ছিলেন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। পরের অপশন যেটা আমাদের আছে সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। তারপর অপশন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন কবি, পোয়েট ছিলেন তিনি। তাছাড়াও তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। এবং তার লেখা কবিতা ধনধান্যে পুষ্পে ভরা, ধনধান্যে পুষ্পে ভরা, এই কবিতা কিন্তু তিনি লেখেন বঙ্গভঙ্গের সময়, এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি কিন্তু সক্রিয়ভাবে লেখালেখির কাজ তিনি করেন এবং দেশের হয়ে অনেক কবিতা বা অনেক দেশাত্মবোধক গান তিনি রচনা করেছিলেন। এই হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। গেল ইতিহাসের পার্ট। এবার আমরা ঢুকবো, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট যে কোশ্চেনগুলো সেগুলো পলিটি। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড বাই এ সিটিজেন টু বি কোয়ালিফাইড ফর লোকসভা মেম্বার? লোকসভা মেম্বার হওয়ার জন্য কত বছর বয়সে লোকসভার মেম্বার হওয়া যায়? 25 বছর বয়স না হলে লোকসভার মেম্বার হওয়া যায় না। অ্যাকচুয়ালি আমাদের এজ নিয়ে একটা সমস্যা থাকে। 25 বছর বয়স হলে তবেই লোকসভার মেম্বার হওয়া যায়, মানে তবেই তুমি লোকসভার মেম্বার মানে এমএলএ এমপি হিসেবে তুমি লড়তে পারবে। এমপি বলো এমএলএ বলো প্রত্যেকেরই যে মিনিমাম এজটার দরকার হয়, যে মিনিমাম ভোটে লড়ার জন্য, ভোটে অংশগ্রহণ করার জন্য যে মিনিমাম এজটা দরকার হয় সেটা হচ্ছে 25। আর আমরা ভোট দান করতে পারি কত বছর বয়সে? আমরা 18 বছর বয়সের পরে আমাদের ভোটার কার্ড তৈরি হয় এবং আমরা ভোটদান করার আমাদের অধিকার 18 বছর বয়সের পরে আমরা ভোটদান করতে পারি। কিন্তু এমপি হতে গেলে অথবা লোকসভা অথবা মানে এমএলএ অথবা এমপি হতে গেলে যে বয়সটা দরকার হয় সেটা হচ্ছে 25। এই এজ না হলে তুমি লোকসভার মেম্বার বা এমএলএ মানে
বিধানসভার কোনো মেম্বার তুমি লোকসভার মেম্বার বা বিধানসভার কোনো মেম্বার হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত এজ 25 হচ্ছে। তারপর আর্টিকেল 18 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য রাইট অফ, আর্টিকেল 18 ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 18 কোন রাইটের কথা বলছে? ইকুয়ালিটি, ফ্রিডম, ফ্রিডম অফ রিলিজিয়ন, না রাইট টু কনস্টিটিউশন অফ রেমিডিস? কোন রাইট? অনেকবার পড়ানো হয়ে গেছে আমার। ইকুয়ালিটি কোন কোন কি ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35, তার মধ্যে 14 থেকে 18 পর্যন্ত কি ছিল? 14 থেকে 18 ছিল ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। 18 কি বলছে? অ্যাবলিশন অফ 18 আর্টিকেল 18 কি বলছে? অ্যাবলিশন অফ টাইটেল। কি বলছে? অ্যাবলিশন অফ টাইটেল, অ্যাবলিশন অফ টাইটেল। 17 কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। 16 কি বলছে? 16 বলছে কোন রকমের কাস্ট, সেক্স, রেস, বার্থ প্লেস নিয়ে কোন রকমের পাবলিক এমপ্লয়মেন্টে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। 15 কি বলছে? এই ধরনের গ্রাউন্ডে কোন রকমের কোনো জায়গায় কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। 14 কি বলছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14 বলছে। ফ্রিডম, ফ্রিডমের আর্টিকেল কত? 19 থেকে 22, এটা হচ্ছে আমাদের আর্টিকেল ফর ফ্রিডম। 19-এ আমরা 6 ধরনের ফ্রিডমের কথা জানি, 20, 21, 22, এই তিনটে 19 থেকে 22 পর্যন্ত যে আর্টিকেলগুলো বলা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্টিকেল অফ ফ্রিডম। ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28, এই দুটো হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস 32, মনে করো 32, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেই ফান্ডামেন্টাল রাইটের জন্য আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব। তার কনস্টিটিউশনাল রেমেডিস কোথায় বলা রয়েছে? আর্টিকেল 32 তে বলা আছে সুপ্রিম কোর্ট, আর্টিকেল 226 এ বলা রয়েছে হাইকোর্ট, তাই তো? 32 তে বলা হয়েছে সুপ্রিম কোর্টে যেতে পারবো, 226 এ বলা রয়েছে হাইকোর্টে যেতে পারবো। তারপর নেক্সট কোয়েশ্চেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্টকে কারা ইলেক্ট করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে, কারা ইলেক্ট করে? মানে প্রেসিডেন্ট কোনোদিন মানে এরকম আমরা তো প্রধানমন্ত্রী ইলেকশন দেখেছি, এমএলএর মানে মুখ্যমন্ত্রী ইলেকশন দেখেছি, পঞ্চায়েত ইলেকশন দেখেছি, মিউনিসিপ্যালিটির ইলেকশন দেখেছি, কোনোদিন এরকম ইলেকশন দেখেছি যে প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে? কোনোদিন দেখিনি। তার মানে কি প্রেসিডেন্টের ইলেকশন ডিরেক্টলি বাই পিপল হয় না। ফার্স্টে এই কোয়েশ্চেনটার এখানে একটা অপশন আছে, ডিরেক্টলি বাই পিপল, এটা তো ফার্স্টে করতে হবে। ডিরেক্টলি বাই পিপল হয় না, মানে আমরা ডিরেক্টলি প্রেসিডেন্টকে নির্বাচন করতে পারি না। তাহলে কারা করতে পারে? তাহলে তারা কি মেম্বার্স অফ পার্লামেন্ট তারা তৈরি করে? পার্লামেন্টে দুটো কক্ষ আছে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। কিন্তু তারাই যদি তৈরি করবে তাহলে মেম্বারশিপ শুধু যদি তারা থাকবে, তাহলে আমরা ওই বলেছিলাম পার্লামেন্টের মধ্যে 3টে অঙ্গ, রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টের শুধুমাত্র 3টে অঙ্গের মধ্যে বাকি দুটো অঙ্গ মিলেই যদি শুধু প্রেসিডেন্টকে নির্বাচন করে তাহলে তো সেখানে প্রবলেম আসবে। সুতরাং শুধুমাত্র পার্লামেন্টের মেম্বার্সরাও নয়, মেম্বার্স অফ স্টেট অ্যাসেম্বলি না, স্টেট অ্যাসেম্বলির তো কোনো শুধুমাত্র স্টেট অ্যাসেম্বলির লোকেরা তো প্রশ্নই আসে না। তাহলে কারা করতে পারবে? বোথ হাউস অফ পার্লামেন্ট, মানে রাজ্যসভা এবং লোকসভা, প্লাস অ্যালং উইথ মেম্বার্স অফ স্টেট অ্যাসেম্বলিজ, এই তিনজনকেই দরকার। পার্লামেন্টারি পার্টে, পার্লামেন্টের যে পার্ট তার মধ্যে প্রেসিডেন্টকে যখন ইলেক্ট করা হচ্ছে তখন প্রেসিডেন্টকে বাদ দিয়ে দুটো সভা, দুটো হাউস, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা, তারা থাকছে। এবং তাদের সঙ্গে আর কারা থাকছে? আর থাকছে স্টেট অ্যাসেম্বলিতে যারা রয়েছে সেই স্টেট অ্যাসেম্বলির মানে বিধানসভা, বিধানসভা বা যেখানে যদি কোনো বিধান পরিষদ থাকে তাহলে বিধান পরিষদ, বিধানসভার স্টেট অ্যাসেম্বলির, বিধান পরিষদ নয়, বিধানসভা অনলি, বিধান পরিষদ কিন্তু আসবে না। বিধানসভার যারা মেম্বার তারা এই ভোটে অংশগ্রহণ করবে। এবং এটা একটা, এই ভোটিং প্রক্রিয়াটা কিভাবে হয় ডিটেলস ভিডিওতে আমি প্রেসিডেন্টের আর্টিকেল 52 থেকে যখন আমি নেক্সট ভিডিও শুরু করবো আর্টিকেল 52 এর থেকে, মানে প্রেসিডেন্টের সেকশনটা, সেখানে আমি ডিটেলস ভিডিও সবগুলো আলোচনা করবো, কিভাবে ভোট হয়, কিরকম ভাবে ভোটিং করা হয়, কারা কারা ভোটে ইয়ে করে, সবগুলো আমি ডিটেলস আলোচনা করবো। শুধু এটা এখন জেনে রাখো যে কারা কারাই ভোটে অংশগ্রহণ করবে, যে মেম্বার অফ স্টেট অ্যাসেম্বলি আর বোথ হাউস, মানে রাজ্যসভা আর লোকসভা। তার সঙ্গে আর কারা কারা যুক্ত হবে? আর যুক্ত হবে দিল্লি আর পুডুচেরি, দিল্লি আর পুডুচেরি মানে যেটা পন্ডিচেরি, দিল্লি আর পন্ডিচেরির যে বিধানসভা আছে সেই বিধানসভা কিন্তু এখানে ইনক্লুড হবে। এই অপশানে সেটা নেই, কিন্তু এখানে ইউনিয়ন টেরিটরি দুটো, অন্তত ইউনিয়ন টেরিটরি, শুধুমাত্র এই দুটো ইউনিয়ন টেরিটরি, এই দুটো ইউনিয়ন টেরিটরির বিধানসভা
অংশগ্রহণ করবে। 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দিল্লি আর পন্ডিচেরিতে, এখানে লিখি 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দিল্লি আর পন্ডিচেরি দু জায়গায় বিধানসভার গঠন করা হয় 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। 70th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এদেরকেই নিয়ে আসা হয় কোথায় না, এই প্রেসিডেন্টের ইলেকশনে এরা অংশগ্রহণ করতে পারবে, সেটা বলা হয় 70th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 69, সেখানে দিল্লি আর পন্ডিচেরিকে কোথায় নিয়ে আসা হয়, বিধানসভা গঠন করা হয়। 70th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু করা হয় এরা এই দুটো বিধানসভা প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, সেইটা বলা হয় 70th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই হলো আজকের 6টা কোয়েশ্চেন, এবং এই 6টা কোয়েশ্চেন থেকে কতগুলো কোয়েশ্চেন বেরিয়েছে তোমরা যদি নোট করে থাকো তাহলে বুঝবে, এবং নোট করে প্রত্যেকটা, যেটা আমি বললাম যে অংশগুলো বললাম সেই অংশগুলো প্রত্যেকটা খাতায় নোট করো এবং এগুলোকেই পড়ো বারবার। এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় এই জায়গা থেকেই কোয়েশ্চেনগুলো আসে। এবং যদি ভিডিওগুলোকে ঠিকঠাক করে নোট করতে থাকো তোমরা, এবং ভিডিওগুলো যদি ভালো করে শোনো, তাহলে এই সব জায়গা থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন তোমাদের মিস হবে না, কোনো এক্সামেই কোনো মিস হবে না। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।